সাগর মহাসাগরে তিনটি প্রাকৃতিক শক্তি বিশেষভাবে ক্রিয়াশীল করে থাকে, যার মধ্য থেকে ক্লাস 10-এ আমরা দুটো প্রাকৃতিক শক্তি সম্বন্ধে জেনে এসেছি, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা শক্তি। আর এই ক্লাসে তোমাদের রয়েছে সমুদ্র তরঙ্গ বা ঢেউ। সমুদ্র তরঙ্গ বা ঢেউ নদী বায়ু হিমবাহের মতনই ক্ষয় এবং সঞ্চয়ের ফলে নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। অর্থাৎ সমুদ্র তরঙ্গের ফলে গঠিত নানান যে ভূমিরূপ রয়েছে সেগুলি জানার আগে আমাদেরকে জানতে হবে এই ভূমিরূপগুলি কোথায় গঠিত হয়। অর্থাৎ এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো উপকূল, উপকূল রেখা, তটভূমি, সৈকত বা বেলাভূমি। এগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, আমাদের আলোচনা হলো উপকূল কি। এই যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ছবির মাধ্যমে বুঝতে পারি এটা সমুদ্র তীরবর্তী কোনো একটা অঞ্চল। দেখো, সামনের যে অংশটি রয়েছে এখানে সমুদ্র রয়েছে, আর সমুদ্র এই জায়গায় বিচরণ করে, এই জায়গাটাকে তটভূমি বলা হয়। এটা সম্বন্ধে আমরা পরে জানবো। তটভূমির পেছনের দিকের যে অংশ রয়েছে এটাকে ভিগু খাড়া পাড় বলা হয়ে থাকে। ভিগু খাড়া পাড়ের পেছনের দিকের যে অংশ রয়েছে এটিকে উপকূল বলে। এই উপকূল সম্বন্ধে আমরা কিন্তু জানবো, বা উপকূল কাকে বলে। দেখো, উপকূল জানার আগে আমাদেরকে জানতে হবে সমুদ্রের মধ্যে যখন সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ যে ঢেউটা সৃষ্টি হয়ে থাকে একে ঝটিকা তরঙ্গ বলা হয়। তাই সমুদ্রের জলরাশির সর্বোচ্চ যে অংশ তাকে ঝটিকা তরঙ্গ বলে। তাহলে সাগর মহাসাগরের এই যে সাগর রয়েছে, এই সাগর বা মহাসাগরের জল সর্বোচ্চ সীমা পর্যন্ত যতদূর আসতে পারে জলটা, এই জলটাকে ঝটিকা তরঙ্গ বলা হয়। তাহলে আমরা বলবো সাগর মহাসাগরের ঝটিকা তরঙ্গের জল যে ভিগু খাড়া পাড় পর্যন্ত এসে পৌঁছায়, ভিগু খাড়া পাড়ের পেছনের দিকের যে ভূমিভাগ রয়েছে একে উপকূল বলে। আর এই উপকূল কিন্তু মেন যে প্রকৃত যে স্থলভাগ, এই যে প্রকৃত স্থলভাগ আর যে জলভাগের যে অবস্থা রয়েছে তার মাঝের কিন্তু সীমারেখা হলো উপকূল। তাহলে উপকূল আমরা কাকে বলবো? সাগর মহাসাগরের ঝটিকা তরঙ্গের যে জল ভিগু খাড়া ঢালের পাদদেশ পর্যন্ত এসে পৌঁছায় এবং এই ভিগু খাড়া পাড়ের পেছনের যে ভূমিভাগ রয়েছে একে উপকূল বলে। এই উপকূল কিন্তু কয়েক কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর দীঘার যে উপকূল তা হলো কিন্তু কাঁথি। এই হলো কিন্তু উপকূলের বিষয়বস্তু। এরপর হলো উপকূল রেখা। সাগর মহাসাগরের ঝটিকা তরঙ্গের জল, সাগর মহাসাগরের ঝটিকা তরঙ্গের জল যতদূর সর্বোচ্চ সীমা এসে পৌঁছাতে পারে বা প্রবেশ করে, আর ভিগু খাড়া পাড়ের নিম্ন অংশ পর্যন্ত এর যে কাল্পনিক যে সীমারেখা এইটাকে বলা হচ্ছে উপকূল রেখা। এই যে এই অংশটা উপকূল রেখা বলবো। তাহলে উপকূল রেখা কাকে বলবো? ঝটিকা তরঙ্গের জল যতদূর সীমা পর্যন্ত এসে প্রবেশ করে আর ভিগু খাড়া পাড়ের যে নিম্ন অংশ যে রয়েছে এর যে সীমারেখা কাল্পনিক, একে উপকূল রেখা বলে। দেখো, আমরা জানবো তটভূমি। তটভূমি কাকে বলে? তটভূমির শ্রেণীবিভাগ। দেখো, এই হলো উপকূল ও ভিগু খাড়া পাড়। উপকূল ও ভিগু খাড়া পাড়ের যে সামনের যে অংশটা রয়েছে, সামনের অংশটাকে আমরা তটভূমি বলবো। দেখো, তটভূমিকে মূলত কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়: সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি আর পুরোদেশীয় তটভূমি। সম্মুখ তটভূমি এই যে ফোরশোর এটাকে সম্মুখ তটভূমি বলা হয়, ব্যাকশোর এটাকে পশ্চাৎ তটভূমি বলা হয়ে থাকে, আর অফশোর এটাকে পুরোদেশীয় তটভূমি বলা হয়ে থাকে। তবে পুরাদেশীয় তটভূমির পেছনের দিকে একটা তটভূমি রয়েছে যেটাকে পশ্চাৎ পুরোদেশীয় তটভূমি বলে। মূলত তিনটে ভাগে কিন্তু ভাগ করা যায়। এরপর আমরা একটা একটা ভাগ সম্বন্ধে আলোচনা করছি। প্রথম হচ্ছে সম্মুখ তটভূমি। দেখো, সম্মুখ তটভূমি যার আগে আমাদেরকে জানতে হবে সব থেকে জোয়ারের জলসীমার উচ্চতা থাকে ভোরাকোটালের সময়, আর সব থেকে ভাটার সর্বনিম্ন জলতল থাকে কিন্তু মোরাকোটালের সময়। তাই আমরা বলবো ভোরাকোটাল যখন সমুদ্রের জল এখানে অবস্থান করে থাকে, কিন্তু সমুদ্রের জল ভোরাকোটালের সময় সর্বোচ্চ সীমা পর্যন্ত অবস্থান করে থাকে। ভোরাকোটালে জোয়ারের জল যতদূর পর্যন্ত পৌঁছায়, এই যে ভোরাকোটালে জোয়ারের জল যতদূর পর্যন্ত এসে পৌঁছেছে, আর মোরাকোটালে জোয়ারের জল ভাটার জল যতদূর পর্যন্ত নিম্ন অংশে যায়, এই যে এই জায়গাতে কিন্তু মোরাকোটাল হয়েছে এবং ভাটা। তাই মোরাকোটালে ভাটার সর্বনিম্ন জলতল আর ভোরাকোটালে জোয়ারের সর্বোচ্চ জলতল, এর যে মাঝের যে সীমারেখা এটাকে তখন
বলছি সম্মুখ তটভূমি। এই হলো সম্মুখ তটভূমি। এরপরে আসছি পশ্চাৎ তটভূমি। পশ্চাৎ তটভূমি কাকে বলবো? জোয়ার, ঘোড়া কোড়ানোর সময় জোয়ারের সর্বোচ্চ জলসীমা এবং ভিগু খাড়া পাড়ের যে নিম্ন অংশ, ভিগু খাড়া পাড়ের যে নিম্ন অংশ, এর মাঝের যে সীমারেখা, একে পশ্চাৎ দেশীয় তটভূমি বলা হয়ে থাকে। তাহলে সম্মুখ তটভূমি আর পশ্চাৎ দেশীয় তটভূমি, এই দুটো তটভূমি কিন্তু হলো। এরপরে আমরা জানবো হচ্ছে পুরো দেশীয় তটভূমি। পুরো দেশীয় তটভূমি, পুরো দেশীয় তটভূমি বলতে আমরা কি বুঝি? মোরা কোটালের সময় ভাটার সর্বনিম্ন জলতল, মোরা কোটালের সময় ভাটার সর্বনিম্ন জলতল এবং মহিষোপানের সামগ্রিক যে অংশ, মহিষোপানের যে শেষ প্রান্ত, এই অংশটাকে বলা হচ্ছে কিন্তু পুরো দেশীয় তটভূমি, কিন্তু পুরো দেশীয় তটভূমি বলা হয়ে থাকে। এরপর এই পুরো দেশীয় তটভূমির পেছনের দিক আর সম্মুখ তটভূমির সামনের দিক, একে পশ্চাৎ পুরো দেশীয় তটভূমি বলা হয়। এখানে ফেনা মিশ্রিত সাব সৃষ্টি হয়ে থাকে, এখানে তরঙ্গ ভঙ্গ হয়ে থাকে, একে আমরা তখন বলছি পশ্চাৎ পুরো দেশীয় তটভূমি কিন্তু। এরপর আমরা যদি বলি সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির মধ্যে কি পার্থক্য? দেখো, সম্মুখ তটভূমিতে সবসময় প্রায় কিন্তু জল কিন্তু প্লাবিত হয়ে থাকে, আর পশ্চাৎ তটভূমিতে কিন্তু সবসময় জল প্লাবিত হয় না, ঝুটিকা তরঙ্গের জল আসলে তবেই কিন্তু প্লাবিত হয়। আর সম্মুখ তটভূমির বালি বা বালিটা স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়, আর্দ্র প্রকৃতির হয়। আর পশ্চাৎ দেশের তটভূমির বালি কিন্তু সবসময় স্যাঁতস্যাঁতে বা আর্দ্র প্রকৃতির হয় না। এর পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় পশ্চাৎ দেশের তটভূমিতে, আর সম্মুখ তটভূমিতে সেটা কিন্তু গঠিত হয় না। সৈকত বা বেলাভূমি, দেখো সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, এই দুটি তটভূমির উপর স্থলবিধৌত পদার্থ কিংবা তরঙ্গবাহিত পদার্থ, নুড়ি, বালি, কাঁকর, পাথর সঞ্চিত হয়ে যে বিশেষ অস্থায়ী সমতল ভূমি গঠন করে তাকে সৈকত বা বেলাভূমি বলে।